দুর্নীতি বিষয়ে শুধু আমলাদের দিকে আঙুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি সব সেক্টরেই আছে, তবে দুর্নীতি যেই করুক সরকার তাদের বিষয় জিরো টলারেন্স। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে এই কথা বলেন মন্ত্রী। এই বাসে থাকবে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। আপাতত 2টি বাস দিয়ে এই সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীনভাবে কাজ করছে, এই বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে। আর দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতারকৃত গ্যাস বাবুর ব্যবহার করা 3টি মোবাইল ফোন ঝিনাইদহ জেলা শহরের 2টি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সকাল থেকে শহরে পায়রা চত্বর এলাকার গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডার সহ আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঝুলানো হয়েছে ক্রাইম সিনের লোগো। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ঢাকা থেকে ডিবির একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান নেন। কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে ঘটনাস্থলে আনা হবে। তার দেখানো মতে পেছনের পুকুরে অভিযান চালানো হবে। এর আগে গতকাল গাজীপুর কাশিমপুর কারাগার থেকে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্যাস বাবুর ব্যবহার করা 3টি মোবাইল ফোন ঝিনাইদহ জেলা শহরের 2টি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ওই ফোন 3টি উদ্ধারের জন্য এই অভিযান। ঢাকার ডিবি প্রধান হারুন আর রশিদ ঘটনাস্থলে যাবেন এবং তিনি এই অভিযান প্রত্যক্ষ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতির পাশাপাশি খাদ্যে ভেজাল বন্ধের দাবিতে সাভারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ডে সকালে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কারিতাস উদ্যম প্রকল্প। এতে শিক্ষার্থীদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সাভার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্প ইনচার্জ ফরিদ আহমেদ খান, সুমন জন রোজারিও সহ অন্যরা। সুনামগঞ্জে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। সদর উপজেলায় 2 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এনটিভির এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছে ভুক্তভোগী বানভাসী ও স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ আর বিনোদন নয়, আত্মমানবতার সেবায় সবসময় পাশে থাকে এনটিভি। দেশের যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জে বন্যায় 12 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী ছিল। পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল ছিল। তাই প্রতিবারের ন্যায় এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়ন এবং শান্তিগঞ্জ উপজেলার 2 শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমরা বন্যা বাড়িঘর ভাঙা নিচে আমরা বাচ্চা কাচ্চা লিয়ে অসহায় পড়ছি, আমরা খানি করে খাই, আমরা বাচ্চা হলো খুশি হয়েছি, আমরাও খুশি হয়েছি। এনটিভির এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে জেলা প্রশাসন। এখানে এনটিভির পক্ষ থেকে
বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করছে। আমি এনটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনটিভির মতো অন্যান্য প্রতিষ্ঠান আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন এমন আশা সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। কারাগার মানেই নিশ্ছিদ্র নিরাপত্তা। সেই কারাগারের ভেতরে আরও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা, যাকে বলে কন্ডেম সেল। সেই কন্ডেম সেলের ছাদ ছিদ্র করে বগুড়ার কারাগার থেকে পালিয়ে যায় 4 আসামি। তবে তাদেরও গ্রেফতার করে পুলিশ। কিভাবে, কোন প্রক্রিয়ায় এমন দুর্ধর্ষ ঘটনা ঘটালো ফাঁসির আসামিরা, সেই রহস্য উদ্ঘাটনে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেল কর্তৃপক্ষ। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন, ক্যামেরায় ইমদাদুল হক। বগুড়া জেলা কারাগার এটি, যেখানে আসামিদের রাখা হয় নিরাপত্তার চাদরে ঢেকে। তার ভেতরে আরও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রাখা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের, যাকে সবাই কন্ডেম সেল হিসেবে চেনে। সেই কন্ডেম সেলে ছিলেন দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার আমির হোসেন, কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার শেখ ফরিদ। দীর্ঘদিন ধরে জেল পালানোর পরিকল্পনা করে তারা। পরে পরিকল্পনা অনুযায়ী কৌশলী প্রক্রিয়ায় দিনের পর দিন সবার চোখ ফাঁকি দিয়ে কন্ডেম সেলের ছাদ ফুটো করে 4 আসামি। মঙ্গলবার রাতে ছাদে উঠে চাদর দিয়ে তৈরি করা রশি পেঁচিয়ে জেলখানার উঁচু প্রাচীর টপকিয়ে পালিয়ে যায় তারা। জেল কর্তৃপক্ষ ঘটনা জানলেও সেই ঘটনা বাইরে বের হয়ে আসতে সময় লাগে 1 দিনেরও বেশি। 4 আসামিকে বগুড়া শহরের চেলোপাড়া বাজার থেকে গ্রেপ্তারের পর মুখ খোলে জেলা পুলিশ। বগুড়া জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতা নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে, নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। কেমন করে আসামিরা জেলখানার কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পালিয়ে যেতে পারল, সে ব্যাপারে এখনও মুখ খোলেনি কারা কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালানোর ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ময়মনসিংহের নান্দাইলের ডাকাত সর্দার ইউনুস পালিয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। সে ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বাংলাদেশের মানুষকে উন্নত জীবনমান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে রাজনৈতিক নেতাদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয়, সে বিষয়ে আরও সংবেদনশীল হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাংলাদেশ সফরে আসা বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 1986 সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে যার নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ করা হয়। এসএসএফের 38তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1981 সালে দেশে ফেরার পর থেকেই প্রতিদিন সকালে তার নতুন জীবন শুরু হয় বলে মন্তব্য করেন তিনি। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিগণ বাংলাদেশ সফর শেষে এসএসএফের প্রশংসা করে গেছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তবে রাজনীতিবিদদের কাজই যেহেতু জনগণকে নিয়ে, তাই নিরাপত্তার জন্য যেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যান, সেদিকে আরও সংবেদনশীল হওয়ার জন্য এসএসএফের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা রাজনীতি করি,
আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব। এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি, তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। সর্বোচ্চ শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাদারিত্ব দিয়ে এসএসএফ বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনী হিসেবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দলে কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে আগামী 29 জুন শনিবার নয়াপল্টনের সমাবেশ ও 1 জুলাই সব মহানগর ও 3 জুলাই জেলা শহরে সমাবেশ করবে বিএনপি। ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, বেআইনি ও অসাংবিধানিকভাবে জামিন না দিয়ে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে। এছাড়া রাজধানী ইউনাইটেড হাসপাতালে বেগম জিয়াকে চিকিৎসা সহযোগিতা না দেওয়ার বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মহাসচিব। আর বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে এমন সব জটিল রোগে আক্রান্ত যে কোনো সময় তার প্রাণহানি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। একেবারেই কোনো বিধান নেই, এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশনাল রাইট। কারণ এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। আপনারা দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে, সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ, সবাই তারা জামিনযোগ্য, যত বড় মামলাই হোক, তাদেরকে ট্রায়াল ফিনিশ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন। ফেসবুক ও টেলিগ্রামে লোভনীয় চাকরি ও মডেল বানানোর কথা বলে তরুণীদের ব্ল্যাকমেইল করে অনৈতিক কাজ করানো হতো, তৈরি করা হতো অ্যাডাল্ট কন্টেন্ট। আর এভাবেই 7 বছরে একটি চক্র আয় করেছে প্রায় 100 কোটি টাকা। অবশেষে গতকাল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেই চক্রের মূল হোতা মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান সহ 8 জনকে আটক করেছে সিআইডি। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি আরও জানান, চিকিৎসাবিদ্যার আড়ালে মেহেদী ও তার খালাতো ভাই জাহিদকে নিয়ে একটি চক্র গড়ে তোলে। তরুণীদের নিয়ে মডেলিং করানোর নামে প্রথমে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করত চক্রটি। যারা সাড়া দিত তাদেরকে বিদেশে পাঠানোর নাম করে তাদের অর্ধনগ্ন ছবি নিত। পরে এ ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে জোর করে অসামাজিক কাজ করাতো চক্রটি। আর এভাবেই চক্রটি বিপুল সম্পদের মালিক হয়। দেশে এ ধরনের আরও যেসব চক্র রয়েছে তাদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান সিআইডি প্রধান। 4 death row convicts were arrested shortly after they had escaped from the Bogura Central Jail late last night. The arrestees are 68-year-old Nazlul Islam, 41-year-old Amir Hamza, 34-year-old Zakaria, and 30-year-old Farid Sheikh. Bogura police said around 3 a.m. last night, the 4 capital punishment awardees made a hole on the roof of the jail's condemned cell and escaped by climbing over the wall with the help of their bed sheets. Later, at 3:55 a.m., several police teams started searching the area once they found out about the incident. At 4:10 a.m., they were arrested from Bogura's Chashi Bazar area. বগুড়া জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতা নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে, নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। Prime Minister Sheikh Hasina today said isolation from the public would be equivalent to her demise, asking the Special Security Force SSF not to detach her from the people. The Premier said this while addressing the Darbar of the SSF on its 30th founding anniversary today. She asked the SSF personnel not to ever isolate her from the people with whom and for whom she does politics. She asserted that the people were with her when she was not in power. যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময়
আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে হ্যাঁ, আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। The BNP has announced a rally in Dhaka's Noaipolton on Saturday to demand the unconditional release of the ailing party chairperson Begum Khaleda Zia. Besides, the party also decided to hold rallies in metropolitan cities on 1st July and in all districts across the country on 3rd July. BNP General Secretary Mirza Fakhrul Islam Alamgir made the announcement at a press briefing today following a joint meeting with senior party leaders. He said the former premier is seriously ill and may lose her life at any time. জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই। এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশনাল রাইট। কারণ এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। আপনারা দেখবেন যে কারা কারা জামিন পেতে পারে, সেখানে বলা আছে যে বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ, সবাই তারা জামিনযোগ্য, যত বড় মামলাই হোক, তাদেরকে ট্রায়াল ফিনিশ দেওয়া পর্যন্ত, অর্থাৎ আপনার সুপ্রিম কোর্টে না যাওয়া পর্যন্ত তাদেরকে জামিন তারা পেতে পারেন। Awami League General Secretary Obadul Kader affirmed the anti-graft agency ACC is independence, underscoring its authority to investigate corruption without government interference. He said while attending a program in Dhaka today. প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল। A Bangladeshi man was killed when he was shot by Indian Border Security Force members near the Lohakuchi border in Kaliganj Upazila of Lalmonirhat early today. The deceased Nur Islam was from the Lohakuchi area. According to BGB and locals, the incident occurred late at night as a group of Bangladeshis attempted to enter Indian territory with cattle. At that time, the BSF patrolling the West Chamta camp on the Indian side allegedly opened fire on the group. Nur Islam was shot and died on the spot. The detective branch of DMP has begun an operation involving Kaji Kamal Ahmed Babu alias Gas Babu, one of the accused in the murder case of MP Anwar Azim Anar, to retrieve phones thrown in a pond by Babu. The operation, led by Senior Judicial Magistrate Farooq Azam of Jhinada, began in the morning. The raiding team is stationed at the pond behind Pipalika Market in the Paira Chottor area of Jhinada city. Babu reportedly threw 2 mobile phones into that pond. Divers and fishermen equipped with nets are prepared to recover the devices. Authorities in Bangladesh must end impunity for torture and other ill treatment by police and security forces. Hold perpetrators to account and ensure repatriation are given to victims. Amnesty International said in a recent alleged case of drug possession on 2nd June, 40-year-old Afroza Begum died in police custody following her arrest in Abhaynagar sub-district. It's a damning indictment of the entrenched impunity that this law has only seen one solitary conviction despite mounting reports of custodial deaths over the last 10 years. কারাগার ও পুলিশ হেফাজত থেকে সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ অপরাধীদের পালানোর ইতিহাস নতুন নয়। স্বাধীনতার পর থেকে বেশ কয়েকবার ভয়ঙ্কর খুনি, ডাকাত থেকে শুরু করে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা একক অথবা দলবদ্ধভাবে পালিয়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে দেশের কারাগারের নিরাপত্তা নিয়ে। সর্বশেষ বগুড়া কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি পালিয়ে আবারও সেই আলোচনা সর্বত্র। জেল পালানোর কিছু রেকর্ড তুলে ধরেছেন মিজান রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
দেশের ইতিহাসে সর্বপ্রথম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে আলোচনার জন্ম দেন মকিম গাজী নামের এক দুর্ধর্ষ ডাকাত। ১৩টি মামলায় ১১০ বছরের সশ্রম কারাদণ্ডের আসামি ছিলেন মকিম গাজী। সমসাময়িক আরেক দুর্ধর্ষ ভাড়াটে খুনি ময়মনসিংহের নান্দাইলের ইউনুসও কারাগার থেকে পালিয়ে ব্যাপক আলোচনায় আসেন। পরবর্তীতে ঘটনাটি নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার মাটির পিঞ্জিরা নাটকে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে দিয়ে নান্দাইলের সেই ইউনুসের চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করান। কারাগার ছাড়াও এদেশে পুলিশ হেফাজত থেকেও দুর্ধর্ষ জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি। ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে ২০-২৫ জনের সংঘবদ্ধ দল ফিল্মি স্টাইলে হামলা করে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জেএমবি সদস্য ছিনিয়ে নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুর্ধর্ষ এই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ৮ বছর পর খোদ রাজধানী ঢাকাতেই আবারও ঘটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনতাই ঘটনা। ২০ নভেম্বর ২০২২ সালের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকায় পুলিশের চোখে পিপার স্প্রে দিয়ে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২ আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সর্বশেষ বগুড়ার কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার ভোরে ৪ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালানোর ঘটনায় দেশব্যাপী কারাগারের নিরাপত্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ব্রিটিশ আমলের ১৪০ বছরের পুরাতন কারাগার বলে আসামিরা ছাদ ফুটো করে পালাতে পেরেছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজি প্রিজনস। আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে। এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত সাপেক্ষে দায় দায়িত্ব যার যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী সুপারিশ করা হবে এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা হবে। বারবার দুর্ধর্ষ আসামিদের কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে পালানোর ঘটনা রোধ করতে নিরাপত্তা জোরদারের কথা বলেছেন আইজি প্রিজনস। আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং যেটা আছে কারাবিধির আলোকে আমরা এটা খুব দ্রুত এগুলি তাদের যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি এগুলির জন্য আমরা কার্যকরী পদক্ষেপ নিব। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় সমাবেশ সহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ জুলাই সব মহানগর আর ৩ জুলাই জেলা শহরে সমাবেশ করবে দলটি। কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে জামিন না দেয়া বেআইনি ও অসাংবিধানিক, বঞ্চিত করা হচ্ছে উন্নত চিকিৎসা থেকে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। শর্ত সাপেক্ষে মুক্ত দলের প্রধানের শর্তহীন মুক্তির দাবিতে কর্মসূচি প্রণয়নে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলন বেগবান করে বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী মুক্ত করাই তাদের লক্ষ্য। ২৯ জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার, এরপরে হচ্ছে ৩ তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বেগম জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে সরকার তাদের নেত্রীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। চিকিৎসকরা বারবার বলেছেন বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে। তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই। এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশনাল রাইট। কারণ এখনও কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো। সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে। ইউনাইটেড হাসপাতালের কাছে বেগম জিয়ার জন্য অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি ইনজেকশন চেয়ে না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। নিঃসন্দেহে এটা অমানবিক এবং এটা আপনার নিন্দাযোগ্য। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
শুধু সরকারি আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদের আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, দুর্নীতি যেই করুক সরকার জিরো টলারেন্স নীতিতে থাকবে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রবাসীদের দেশে ফিরে বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত যেতে ভোগান্তির আরেক নাম দীর্ঘ অপেক্ষা আর অতিরিক্ত পরিবহন ভাড়া। বহির্গমনে এমন অপেক্ষার কারণে অনেক যাত্রীকেই বড় লাগেজ নিজের ঘাড়ে নিয়েই হেঁটে হেঁটে যানবাহন খুঁজতে দেখা যায়। গাড়ি আসে নাই, আসতে পারতেছে না। ট্রলি নাই, ট্রলি আনতে দেয় না। ট্রলি আনতে দেয় না? না। কোন পর্যন্ত ট্রলি যায়? ট্রলি কার পার্ক পর্যন্ত আসলে তো ভালো হয়। এখানে একটু জাম হয় বেশি, সবচেয়ে বেশি আর কি। আর মানুষ মানে নিয়ন্ত্রণ নাই। আমাদের গাড়ি আসতে জামে পড়ছে, গাড়ি আসলে তারপর চলে যাবে। এমন বাস্তবতায় দেশে ফেরা প্রবাসীদের কিছুটা স্বস্তি দিতে বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানানো হয়, রেমিটেন্স যোদ্ধাদের লাগেজ নিয়ে বিড়ম্বনা এড়াতে আপাতত 2টি বাসের সেবা দেয়া হচ্ছে। শ্রমজীবী মানুষ এখানে যেহেতু বিদেশ কর্মীরা, বিদেশিরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পড়ে এখানে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনারা দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। মন্ত্রী বলেন, শুধু সরকারি আমলা নয়, সবার দুর্নীতির ক্ষেত্রেই সরকারের নীতি জিরো টলারেন্স। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। তো আমার এখানেও তো করাপশন আছে নেই। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল। শাটল বাস সার্ভিস বিমানবন্দর থেকে জসিমউদ্দিন হয়ে ট্রেন স্টেশন, এরপর তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আবার বিমানবন্দরে ফিরবে। এই সার্ভিস নিতে যাত্রীদের নির্ধারিত ভাড়া দিতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পৃষ্ঠপোষকতায় আমলারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। বনানীতে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তারা যদি চান তাহলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে, তারা যদি চান তাহলেই ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাজ হতে পারে। এটা আমরা ব্যাপকভাবে ঘটতে দেখেছি বর্তমান সরকারের আমলে। বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, সেটাও রাজনীতিবিদদের দ্বারাই হয়েছে। ধামাচাপা দেওয়ার কাজটাও রাজনীতিবিদরাই করেছেন এবং বিভিন্নভাবে সহায়তা করার কাজটা তারাই করেছেন এবং তারা এর থেকে যে একেবারে মুনাফা নেননি বা ভাগ নেননি এটাও কেউ বলতে পারবেন না। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজিকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে আজিমের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ব্যবহার করা 3টি মোবাইল ফোন উদ্ধারে শহরের 2টি পুকুরে তল্লাশি চালিয়েছে ডিবি, কিন্তু সেখান থেকে কোনো ফোন উদ্ধার হয়নি। ঝিনাইদহ থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো রিপোর্ট। গোয়েন্দা পুলিশ বলছে, আনোয়ারুল আজিম খুনের খবর প্রকাশের পর থেকেই অবস্থান পরিবর্তন করছিলেন মোস্তাফিজুর ও ফয়সাল। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে 2 জনের অবস্থানের কথা জানা যায়। তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে সেখান থেকে আজিম হত্যাকাণ্ডে জড়িত মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে। 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত জানাই। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে শহরের 2টি পুকুরে অভিযান চালায় ডিবির একটি দল। ডিবি প্রধান হারুনুর রশিদের উপস্থিতিতে গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের পিছনের পুকুরে ডুবুরি নামানো হয়। পরে স্টেডিয়ামের পাশের পুকুরেও অভিযান চালানো হয়। 2টি অভিযানের সময় আসামি বাবু উপস্থিত ছিলেন, তবে পুকুরে ফেলে দেওয়া বাবুর 3টি মোবাইল ফোনের একটিও পাওয়া যায়নি। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত
3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। সংসদ সদস্য অপহরণ মামলায় 5 জুন ঝিনাইদহ শহরের নিজ বাসা থেকে আটক করা হয় বাবুকে। পরের দিন তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে 8 দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার আগেই আদালতে 164 ধারায় জবানবন্দি দেন বাবু। ওই জবানবন্দিতে মোবাইল ফোনে কিলার গ্রুপের সাথে কথোপকথন রয়েছে বলে বাবু স্বীকার করেছেন। গত 13ই মে কলকাতার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তারা খুনের আগে গত 2রা মে কলকাতায় গিয়েছিলেন। এরপর 21শে মে সংসদ সদস্য খুনের ঘটনায় দেশে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করা হলে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আত্মগোপনে চলে যান। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত হয়েছে বলে মনে করছে পেন্টাগন। বাংলাদেশের নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি সমর্থনের কথাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। প্রশ্নে জবাবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। State Department has designated General Ahmed ব্যাপক দুর্নীতির কারণে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি তা এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতি পেন্টাগনের সমর্থন রয়েছে। তাছাড়া অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়ে দুদেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারত্ব রয়েছে। ডাক বিভাগের কর্মীরা 51 কোটি টাকা লোপাট করেছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসব কাজে জড়িত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট 51 কোটি টাকা লোপাট করেছে কর্মীরা। প্রাথমিকভাবে এ ধরনের 11টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি। এ ব্যাপারে দুদকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। ডাক বিভাগের 700 কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি, জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 2 রকম অপরাধ সংগঠিত হয়েছে। 2 রকম অপরাধকে আমরা প্রতারণা হিসাবে এবং অনিয়ম দুর্নীতি হিসেবে দেখছি, যে কারণে আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমি চিঠি দিয়েছি এবং ডিরেক্টর জেনারেলের কাছে আমাদের ডিরেক্টর জেনারেল চিঠি দিয়েছে। এই প্রত্যেকটা ঘটনার তথ্য উপাত্ত সহ আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করে তাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় 458 জন নিহত এবং 1840 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বলেন, ঈদুল আজহায় যাতায়াত দেশের সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে 337টি দুর্ঘটনায় 488 জন নিহত ও 1850 জন আহত হয়েছেন। এবারের ঈদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া সহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 15 থেকে 20% মানুষের কম যাতায়াত করেছে। বাধ্য হয়েছে ফিটনেসবিহীন যানবাহন ও খোলা ট্রাকে যাতায়াত করতে, যার কারণে দুর্ঘটনা বেড়েছে। রেলপথে 22টি সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত এবং 4 জন আহত হয়েছে। নৌপথে 6টি দুর্ঘটনায় 10 জন নিহত, 6 জন আহত, 6 জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল, নৌপথে সম্মিলিতভাবে 337টি দুর্ঘটনায় 488 জন নিহত, 1850 জন আহত হয়েছে। বিআরটিএ যেটা এই রিপোর্টটি দিচ্ছে, এটা আসলে বিশ্বাসযোগ্য বলে সাধারণ মানুষ মনে করেন না, যাত্রীরা মনে করেন না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, চুক্তি আর সমঝোতার স্মারকের মধ্যে পার্থক্য বিএনপিকে বুঝতে হবে।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন মন্ত্রী। বলেন, যে কটা স্মারক স্বাক্ষর হয়েছে তার সবগুলোতেই দেশের স্বার্থ রক্ষা করে করা হয়েছে। অভিযোগ করেন, বিএনপি কারণে অকারণে সরকারের বিরোধিতা করে, কিছু না বুঝে সমঝোতার স্মারককে তারা চুক্তি বলে চালিয়ে দিতে চায়। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাথে আগে থেকেই রেল যোগাযোগ আছে, যেগুলো বন্ধ হয়েছিল সেগুলো ধীরে ধীরে চালু করা হবে। জানান, শুধু ভারত নয়, নেপাল, ভুটান সহ আঞ্চলিক রেল যোগাযোগ বাড়াতে কাজ করছে সরকার। বিএনপি তো সরকার বিরোধিতায় কারণে অকারণে সরকারের বিরোধিতাই করতে হবে। আর বিএনপি টেক্সটের ভিতরে না গিয়ে চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন। আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। যে চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। বিএনপি নেতাদেরকে বাধা এলে তা প্রতিহত করার আহ্বান দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুন রাজধানীতে সমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভায় তিনি এই আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম খালেদা জিয়া কারাবন্দী রয়েছেন, তাই তার মুক্তি মানে দেশের মানুষেরই মুক্তি। শনিবারের সমাবেশের প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পৃথক প্রস্তুতি সভায় অংশ নেন মির্জা আব্বাস। এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোনো জায়গায় কোনো সময়, আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব। আমরা প্রতিবাদী হব, আমরা সাহস করে রুখে দাঁড়াবো, এই কথাটা ভুলে গেলে হবে না। কিছু একটা হলো আর কেউ কিছু ঘোরায় দিল আর আমরা মানে যার যার মতো মানে ঘরে চলে গেলাম, এইটাই যেন আর না হয়। সুনামগঞ্জে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। সদর উপজেলায় 2 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এনটিভির এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছে ভুক্তভোগী, বানভাসী ও স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ আর বিনোদন নয়, আর্তমানবতার সেবায় সবসময় পাশে থাকে এনটিভি। দেশের যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জে বন্যায় 12 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী ছিল। পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল ছিল। তাই প্রতিবারের ন্যায় এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়ন এবং শান্তিগঞ্জ উপজেলার 2 শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই বন্যার দুর্যোগের সময় এনটিভি টিভির মালিক যারা, ওরা ঘরে ঘরে মাল দেওয়া গেছে, ওরা আমরা ধন্যবাদ জানাই। আমরা বন্যা বাড়ি ঘর ভাঙা নিচে করে আমরা বাচ্চা কাচ্চা লিয়ে অসহায় পড়ছে, আমরা খানি করে খাই, আমরা বাচ্চা হলো খুশি হয়েছি, আমরাও খুশি হয়েছি। এনটিভির এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে জেলা প্রশাসন। এখানে এনটিভির পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করছে, আমি এনটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনটিভির মতো অন্যান্য প্রতিষ্ঠান আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন এমন আশা সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা হয় না পাখি। চুপ করো। গুলশান বানানির মায়ের
মেয়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানি মডার্ন মাইয়া প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো দুইখান করবো না তোর তুইটাই আমার করবো। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল। আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।